আমরা সকলেই ত্রিমাত্রিক জগতে বাস করি, কিন্তু অনেকেই মনে করেন এই জগতের বাইরেও একটা অনেকগুলো অজানা জগৎ আছে। সেই জগৎ আমাদের চোখের সামনে থাকলেও তা অদৃশ্য, কিন্তু অনেক সময় কোনো মাধ্যমের সাথে ওই মাধ্যমের ওই জগৎ থেকে আরেক জগতের মধ্যে যোগাযোগ ঘটে যায়। তখন এক জগৎ থেকে আরেক জগতে যোগাযোগ করা যেতে পারে। ওই জগতের জীবেরাও আমাদের এই জগতে আসতে পারে। নমস্কার, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে। বঙ্গকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমাদের চ্যানেলের সকল গল্পগুলো শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে। আজ আপনারা শুনতে চলেছেন গ্রাম বাংলার একটি টান টান ভয়ের গল্প, চন্দ্ররূপ ব্যানার্জির কলমে আয়না দিঘির কালো জলে। এটি চন্দ্ররূপ ব্যানার্জির আমাদের চ্যানেলে দ্বিতীয় গল্প। এর পূর্বে চন্দ্ররূপ ব্যানার্জির কলমে বেনা গ্রামের নরপিশাচ গল্পটি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছে। আপনি গল্পটি চাইলেই শুনতে পারেন, আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রইল। আজ আপনি শুনছেন চন্দ্ররূপ ব্যানার্জির কলমে আয়না দিঘির কালো জলে। বেশি সময় নষ্ট না করে শুরু হচ্ছে আজকের গল্প। ঝমঝমে বৃষ্টির মাঝে দক্ষ হাতে ড্রাইভ করতে করতে ঋষি বলল, বুঝলি অভিক, এই বৃষ্টিতে বেশিক্ষণ গাড়ি চালানো কিন্তু রিস্কি। বিশেষ করে এভাবে জাতীয় সড়ক ধরে চালানো তো আরও রিস্কি। তাহলে দাঁড়িয়ে পড় রাস্তার ধারে কোথাও, বৃষ্টিটা একটু ধরলে না হয় আবার চালাবি। গাড়ি চালিয়েছিস কখনো? রাস্তাঘাটে তো বেরোস না খুব একটা। জাতীয় সড়কে যে দুমদাম গাড়ি থামাতে নেই সেটাও জানিস না। হ্যাঁ, কিন্তু যেভাবে বৃষ্টির তোড় বাড়ছে, এভাবেও বা কতক্ষণ রিস্ক নিয়ে গাড়ি চালাবি? পেছনে সিট থেকে জয়ন্তের গলা ভেসে এলো। ঋষি গাড়ি চালাতে চালাতে বলল, সেই জন্যই ভাবছিলাম অন্য রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিই। এ দেখ, গুগল ম্যাপে দেখাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 317 ধরে গাড়ি চালালে একটু টাইম লাগবে বটে, কিন্তু অপেক্ষাকৃত ফাঁকা রাস্তা পাবো। মাঝখানে আবার ছাদগেন্দু নামে একটা গ্রামও পড়বে। তেমন হলে রাতটা ওখানে কাটিয়ে আবার সকাল সকাল বেরিয়ে পড়বো না হয়। ঋষির কথায় গাড়ির বাকি তিনজন এক সুরে সায় দিল। অগত্যা গাড়িটা ন্যাশনাল হাইওয়ে 317 ধরে ছুটিয়ে দিল ঋষি। ঋষি, অভিক, সুমন আর জয়ন্ত। সেই স্কুল লাইফ থেকেই তারা চার বন্ধু। বন্ধুত্বের জন্য তারা খুব ফেমাস বরাবরই। স্কুল থেকে কলেজ একসাথে পড়েছে তারা, শুধু অফিসটাই যা আলাদা হয়ে গেছে। এই চারজনের জুটি বছরে একবার হলেও পুজোর পর ছোটখাটো একটা ট্রিপ করে। তবে এই বছরে তাদের গন্তব্য সবুজে মোড়া চিলে পাতা ফরেস্ট। অন্যবারের তুলনায় বেশ খানিকটা দূরে। আর এবারের ট্রিপটা আরো আকর্ষণীয় হয়ে উঠেছে ঋষির কেনা নতুন গাড়িটা সাথে থাকায়। একদম পারফেক্ট লং ড্রাইভ যাকে বলে। সেই কোন ভোরে গাড়ি করে চারজনে বেরিয়ে পড়েছিল। তারপর দুপুর আর বিকেলের খাওয়া রাস্তার ধারের ধাবাতেই সেরেছে তারা। তবে আজ বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকলেও বিকাল থেকে ঝেঁপে বৃষ্টি এসেছে। মেঘ ভর্তি আকাশের বুক ছিঁড়ে মাঝে মাঝেই বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছে। তার সঙ্গে কান ফাটানো মেঘের গর্জন, যেন একদল ক্ষুধার্ত হিংস্র সিংহ আকাশ জুড়ে শিকারের খোঁজে ছুটে বেড়াচ্ছে। ভেজা রাস্তার ওপর দিয়েই গাড়িটা চলছে। সামনের মোবাইলের স্ট্যান্ডে রাখা মোবাইলে খুলে রাখা গুগল ম্যাপে মাঝে মাঝেই চোখ বুলিয়ে নিচ্ছিল ঋষি। বেশ খানিকক্ষণ গাড়ি চালানোর পর হঠাৎ ঋষি বিরক্ত মুখে বলল, 1 বছর হতে চলল, 5G এসে গেছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। কেন রে, কি হলো আবার? কি আর হবে সুমন, এই দেখ, নেটওয়ার্ক নেই ফোনে। গুগল ম্যাপে যে রাস্তাটা দেখবো তার উপায় আছে? দাঁড়া, আমারটা একবার চেক করি। যা, আরে আমারও তো কোনো নেটওয়ার্ক নেই। এই জয়ন্ত, তোর মোবাইলটা দেখ তো যে কোনো নেটওয়ার্ক আছে কিনা। জয়ন্ত ঘাড় নেড়ে পকেট থেকে মোবাইলটা বের করে বেজার মুখে সেটা জয়ন্তের মুখের সামনে ধরল। সুমন মোবাইলে চোখ রাখতেই দেখতে পেল সিগন্যাল বারে মাত্র একটা লাইন দেখা যাচ্ছে, অর্থাৎ তার মোবাইলেও সিগন্যাল নেই। ধ্যাত তেরি, আমার মোবাইলে তো সিগন্যাল নেই। এ কোন ধ্যার ধারে গোবিন্দপুরে নিয়ে এলি রে ঋষি? আরে বললাম তো, মাঝে একটা গ্রাম পড়বে। আমার মনে হয় এটাই সেটা।
একে তো গ্রাম, তাই আবার বৃষ্টির দোসর, সেই জন্যই মনে হয় সিগন্যাল আসছে না। তাহলে এবার কি করবি? কি আর করবো, বুঝে শুনে গাড়ি চালিয়ে এগোতে হবে। রাতটুকুর জন্য তো মাথায় একটা ছাদ দরকার। যদি কোনো ছোটখাটো হোটেল পেয়ে যাই তাহলে সামান্য পেটে কিছু দিয়ে রাতটা কাটিয়ে নেব। কিন্তু এত রাতে কিছু পাবি আর? এখন গ্রাম হয়তো আগের মতো নেই, কিন্তু তবুও গ্রামের শহরের তুলনায় তাড়াতাড়ি রাত নামে। হয়তো এতক্ষণে মাঝরাত তাদের। পথে ঘাটে কাউকে না পেলে কিভাবে বা ঠিকঠাকভাবে এগোবো? আরে অত চিন্তা করিস না, ঠিক কাউকে না কাউকে পেয়ে যাব। তোরা বরং হালকা কাঁচটা নামিয়ে আশপাশটা দেখ, আমি খুব আস্তেই গাড়ি চালাচ্ছি। যদিও ঘুটঘুটে অন্ধকারে আশপাশটা কেউই ভালো ঠাউর করতে পারছিল না, শুধু গাড়ির হেডলাইটের চড়া আলোয় সামনেটা স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ আরো জোরে বৃষ্টি এলো। বৃষ্টির ফোঁটাগুলো এত জোরে গাড়ির ছাদে আছড়ে পড়ছে যেন যে কোনো সময় ছাদ ফুটো হয়ে যেতে পারে। তার সঙ্গে ঘন ঘন বাজ পড়তে শুরু করলো। অভিক সিটের মধ্যে গুটিসুটি মেরে বসে বলল, ভাই, এই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে এভাবে অন্ধের মতো এগিয়ে যাওয়ার কোনো মানে আছে? যদি সামনে কোনো পুকুর টুকুর থাকে তাহলে তো গাড়ি সমেত সলিল সমাধি হয়ে যাবে আমাদের। অভিকের কথাটা চিন্তা বাড়ালো ঋষির। সত্যিই তো, গ্রামের কোথাও কোনো পুকুর আছে এই অন্ধকারে তা তো বোঝাই খুব মুশকিল। এভাবে জেদ করে গাড়ি চালানোর কোনো মানে নেই। কিন্তু বৃষ্টির মধ্যে না চালিয়েই বা কি করা যাবে? গাড়ির মধ্যে তো আর সারা রাত কাটানো সম্ভব নয়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাদের। চারিদিক আলো করে সশব্দে খুব কাছেই কোথাও একটা বাজ পড়তে ওরা সকলেই দেখতে পেল সামনে একটা ছোট চালার মতো কিছু দাঁড়িয়ে আছে। অগত্যা তড়িঘড়ি ঋষি সেটার সামনেই গাড়িটা দাঁড় করিয়ে দিল। এক ছুটেই সেটার ভেতরে গিয়ে ঢুকলো তারা। ভেতরে ঢুকে সকলে মোবাইলের ফ্ল্যাশ লাইটের ক্ষীণ আলোয় এদিক ওদিক দেখতে দেখতে জয়ন্তর গলা শোনা গেল। ওহ বাবারে! আর সঙ্গে সঙ্গে সশব্দে কিছু একটা ভেঙে পড়ার শব্দ ভেসে এলো। শব্দের উৎসের দিকে আলো ফেলতে বাকি তিনজন দেখতে পেল জয়ন্ত নিচু হয়ে পায়ে হাত বোলাচ্ছে, আর তার ঠিক পাশেই মেঝেতে একটা কিছু ভেঙে পড়ে আছে। কি হলো রে? কি ভেঙে ফেললি আবার? আরে পকেটে হাত ঢুকিয়ে মোবাইলটা বের করতে যাব, এমন সময় ভারী কিছুতে পাটা দরম করে লাগলো। উফ, বুঝতে পারলাম না কিসে লাগলো আমার। ঋষি মোবাইল হাতে এগিয়ে গেল ভাঙা জিনিসটার সামনে। আলো ফেলতেই বোঝা গেল একটা মাটির ঘট ভেঙে পড়ে আছে মাটিতে। তার পাশেই একটা ছোট মূর্তিও পড়ে আছে। মূর্তিটা হাতে তুলে নিল সে। কালো পাথরে কেটে বানানো কোন এক নাম না জানা কোন এক দেবতার মূর্তি সেটা। এক হাতে তার তরবারি, অন্য হাতে অভয় মুদ্রা। মাথায় গামছা দিয়ে তৈরি করা পাগড়ি পরানো, পরনে ধুতি, সমস্ত দেহ জুড়ে সিঁদুর লেপা। ঋষি পেছন পেছন বাকিরাও এসে দাঁড়িয়েছে ইতিমধ্যে। তারাও কৌতূহল চোখে মূর্তিটাকে আপাদ মস্তক জরিপ করে চলছে। নীরবতা ভাঙল সুমন। কার মূর্তি এটা? এরকম মূর্তি তো আগে কখনো দেখিনি। সেটাই তো বুঝতে পারছি না, তবে মনে হয় গ্রামের কোনো জাগ্রত দেবতার মূর্তি। দেখ, সিঁদুর লেপা রয়েছে সারা শরীর জুড়ে, অর্থাৎ নিয়মিত পুজো হয়। একটু দেখে শুনে চলতে পারিস না? সব সময় তাড়াহুড়ো তোর। এবার না জানি কোন দেবতার কোপ পড়বে আমাদের উপর। কোপরা ছাই, এসব গ্রামে গঞ্জে অনেক কুসংস্কার নিয়ে থাকে মানুষজন। অভিক আর কিছু বলার আগেই হঠাৎ জয়ন্ত বলে উঠল, হ্যাঁ রে, ওটা আবার কি? জয়ন্ত দৃষ্টি অনুসরণ করে বাকিরা সেদিকে তাকাতেই দেখতে পেল মূর্তিটাকে। যে বেদিতে রাখা ছিল ঠিক তার পেছনের দেয়ালের কাছেই কিছু একটা জল জল করছে। চারজনই মোবাইলের আলোকে ভরসা করে খানিকটা এগিয়ে গেল সেদিকে। চারটে মোবাইলের সম্মিলিত জোরালো আলোয় ওরা দেখতে পেল বেদিটার ঠিক পেছনেই নিচে আরো একটা অপেক্ষাকৃত ছোট মূর্তি রাখা আছে। কিন্তু মূর্তিটা দেখেই বোঝা যাচ্ছে সেটা অযত্নে রাখা। ধুলো কালি মাখা মূর্তিটা
সমস্ত দেহই নোংরায় ঢেকে গেছে। একটা ছোট শিকল দিয়ে সেটা বাঁধা আছে বেদিটার সঙ্গে। এটা কার মন্দির বলতো? এমন আজগুবি সব মূর্তি জড়ো করে রাখা আছে। সত্যি বাবা, এই সর দেখি, আমাকে দেখতে দে তো। জয়ন্ত মূর্তিটার দিকে এগিয়ে যেতে অভিক বাধা দিল তাকে। আরে ভাই ছাড় না, আমার ব্যাপারটা ভালো ঠেকছে না। অনেক জায়গায় পড়েছি আগেকার দিনে এরকম অনেক পুরনো মন্দিরে অপদেবতাদের বন্দি করে রাখা হতো। হয়তো ওটা সেরকমই কোনো অপদেবতার মূর্তি। তুই হাত দিস না ওতে। তুই ভাই তোর এই গাঁজাখড়ি গল্প নিয়েই থাক। ওসব অপদেবতা টেবতা কিছু হয় না। ওসব গল্প উপন্যাসে পড়তেই ভালো লাগে। আর তার থেকে বরং এইসব মন্দিরে প্রাচীন মূর্তি থাকে যার ঐতিহাসিক মূল্য অনেক। আমি বাপু ইতিহাসের প্রফেসর হয়ে সেটাই বুঝি, তাই আমাকে দেখতে দে। জয়ন্ত বিরক্ত হয়ে অভিককে সরিয়ে দিল। মূর্তিটায় হাত দিয়ে এক টান মারতেই শিকল ছিঁড়ে সেটা হাতে উঠে এলো। চারজনে ঝুঁকে পড়ল সেটার উপর। মূর্তিটা একজনের নয়, বরং দুজনের। দুজন একে অপরকে জড়াজড়ি করে আছে। খুব সম্ভবত পিঠের কাছ থেকে একটা ডানা জাতীয় কিছু বেরিয়েছে, তবে দুজোড়া চোখ যেন চকচক করছে। ওরা মূর্তিটা দেখতে দেখতে এক অদ্ভুত ঘটনা ঘটল। জয়ন্তর হাতে ধরে থাকা মূর্তিটা যেন হঠাৎ করে প্রাণের সঞ্চার ঘটল। সেটা আলতো নড়ে উঠল। জয়ন্ত ঘাবড়ে সেটা মাটিতে ফেলে দিতেই মূর্তিটার মাঝখান থেকে ভেঙে গেল, আর তারপর আলাদা হয়ে গেল সেই মূর্তি। একটা কালোর ধোয়ার কুণ্ডলি বেরিয়ে এলো সেটা থেকে, যেন সেটা ভেতরে আটকে ছিল। তীব্র পুঁতি গন্ধে আশপাশটা পরিবেশটা একদম ভারী হয়ে গেল। ওরা হাঁ করে দেখতে লাগলো ব্যাপারটা। কালো ধোয়ার কুণ্ডলিটা আস্তে আস্তে বাইরের দুর্যোগের মাঝে অদৃশ্য হয়ে গেল। কি হলো কেসটা? দীর্ঘ নীরবতা ভেঙে প্রশ্ন করল সুমন। অভিক এবার কাঁপা কাঁপা গলায় পড়ল, বারবার বারণ করলাম জয়ন্তকে, কিছুতেই শুনলো না। এবার ভয়ঙ্কর কোনো দুর্যোগ ঘনিয়ে আসবে আমাদের উপর, তোরা দেখে নিস। হতে পারে কোনো গ্যাস। আরে রাখ তো তোর লজিক্যাল কথাবার্তা। সারা জীবন সব কিছুর পিছনে শুধু লজিক খুঁজে গেলি। কি দরকার ছিল ওটাতে হাত দেওয়ার? আহা, তুই রেগে যাচ্ছিস কেন? আমাদের বরং এখান থেকে বেরিয়ে যাওয়াই মঙ্গল। বলা যায় না, যদি কোনো গ্রামবাসী আমাদের দেখে ফেলে এই ঘট বা মূর্তি ভেঙেছি, তাহলে ঝামেলায় পড়তে পারি। আরে কোথায় যাব এত রাতে? তার মধ্যে তো বাইরে যেন প্রকৃতি প্রলয় নাচন শুরু করেছে। আমরা বরং গ্রামের আরেকটু ভেতরেই যাই, দেখি যদি কোনো বাড়ি বা ছোটখাটো হোটেল পাই। রাতটুকু তো কাটানো নিয়ে কথা। বাকিরা আর কিছু বলল না। চারজনে চুপচাপ উঠে বসলো গাড়িতে। ঋষি সতর্ক হাতে গাড়ি নিয়ে এগিয়ে চলল গ্রামের কাঁচা রাস্তা ধরে। সেই বিকেল থেকে এক নাগারে বৃষ্টি পড়ে চলেছে। অন্ধকারে দু হাত দূরের জিনিস দেখা দেয়। মহুয়া দ্রুত পায়ে বাড়ি ফিরছিল। দেরি হয়ে যাওয়ায় সে শর্টকাট রাস্তাটা বেছে নিল। সাধারণত এই পথটা সন্ধ্যার পর নির্জনই হয়ে থাকে, আর তার মধ্যে তো আজ অঝোরে বৃষ্টি পড়ছে, তাই কোনো জনমনীষীর চিহ্ন চোখে পড়ল না তার। নিতান্ত দায়ে পড়ে মহুয়াকে আজ শহরে যেতে হয়েছিল। তার একমাত্র ছেলেটা গত কদিন ধরেই অসুস্থ। আজ বিকেল থেকে বাড়াবাড়ি হচ্ছে, কিছুতেই জ্বর নামছে না। তাই মহুয়া শহরে গিয়েছিল ডাক্তারের খোঁজে। কেউ তার বাড়ি আসতে না চাইলেও এক ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে ছেলেটাকে খাওয়ানোর জন্য। মহুয়া সেটাই সঙ্গে করে নিয়ে চলছে বাড়ির উদ্দেশ্যে। আজ রাতটা সামাল দিতে পারলে কাল সকালে গাড়ি ভাড়া করে ছেলেকে নিয়ে যাবে শহরের কোনো এক হাসপাতালে। এসব নানান চিন্তা করতে করতেই দ্রুত পা চালাচ্ছিল সে। ইতিমধ্যেই বৃষ্টি আর হাওয়ার বেগ বেড়ে যাওয়ায় ছাতাটাও বাগে আনতে বেশ কষ্ট পেতে হচ্ছিল তাকে। কিন্তু হঠাৎ একটা শব্দে চমকে উঠল মহুয়া। শব্দটা তার পেছনের দিক থেকে এসেছে।
ঘাড় ঘুরিয়ে যদিও কাউকে চোখে পড়ল না তার। মনের ভুল ভেবেই আবার কয়েক পা এগোতেই সেই একই শব্দ কানে এলো তার, যেন বড় কোনো পাখি ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে তো পাখি বাসার বাইরে বেরোবে না। তাহলে কি বারবার ভুল শুনছে সে? এক হাতে ছাতা আর অন্য হাতে টর্চ নিয়ে আরো জোরে হাঁটল সে, কিন্তু হাঁটা এবার থামাতে হলো তাকে, কারণ ঠিক তার সামনে হাত কয়েক দূরেই কেউ এসে দাঁড়িয়েছে। গণবর্ষায় টর্চের হালকা আলোয় আগন্তুককে ভালোভাবে দেখতে পেল না মহুয়া। একটু ভয় ভয় করতে লাগলো তার। এই বৃষ্টির রাতে কোনো ছিনতাই বা যাবার পথ আটকলো না তো? সঙ্গে সামান্য হলেও কিছু টাকা আছে, গায়ে যদিও দামি কোনো গয়না বিশেষ নেই। মহুয়া এবার ভীত কণ্ঠে আগন্তুকের উদ্দেশ্যে হাঁক পারল, কে কে ওখানে? কিন্তু না, কোনো প্রত্যুত্তর পেল না সে। এবার চিন্তাটা আরো বেড়ে গেল তার। খানিকটা এগিয়ে গিয়ে সে আবার কে কে বলে জিজ্ঞেস করলেও সে ছায়ামূর্তি নিষ্পন্দ হয়েই দাঁড়িয়ে রইল। আচ্ছা, কেউ মজা করে পথের মাঝখানে মানুষকে ভয় দেখানোর জন্য কোনো পুতুল রেখে যায়নি তো? কিন্তু আমার বিটকেল মজা করার লোক তো তাদের গ্রামে নেই। মহুয়া এবার মনে সাহস এনে এক পা করে এগোতে লাগলো ছায়ামূর্তির দিকে। ছায়ামূর্তির কাছে যেতেই হঠাৎ সেটা নড়ে উঠে তীব্র গর্জন করে বৃহৎ দুটো ডানা মেলে ধরল। মহুয়া ঘটনার আকস্মিকতায় থতমত খেয়ে পিছিয়ে যাওয়ার সময় পেল না আর। দুটো সুবিশাল কালো ডানা মুহূর্তের মধ্যেই চাদরের মতো মহুয়াকে মুড়ে ফেলল। চাপা গোঙানির আওয়াজ ভেসল ডানার ভিতর থেকে। এবার দুটো তীক্ষ্ণ স্বতন্ত্র আমলে গেঁথে গেল মহুয়ার ঘাড়ে। একটু পরেই সেই সুবিশাল কৃষ্ণকায় দেহটা ডানা দুটো মেলে ছিদ্রের মতো মহুয়ার দেহটা পথে ফেলে রেখে উড়ে মিলিয়ে গেল দূরে। গাড়ি চালিয়ে বেশ কিছুটা দূরে যাওয়ার পর একটা টিমটিমে আলো চোখে পড়ল ওদের। আলোর উৎসর কাছাকাছি যেতেই ওরা বুঝতে পারল সেটা কোনো ছোট হোটেল। বাইরে ঝুলন্ত সাইনবোর্ডে বড় বড় করে বাংলায় লেখা আছে, ছাদ গেন্দু অতিথি নিবাস। চারজনে যেন হাঁপ ছেড়ে বাঁচল। গাড়িটা হোটেলের সাইডে পার্ক করে তড়িঘড়ি হোটেলের দরজা খুলে ভেতরে ঢুকে কাউকেই দেখতে পেল না তারা। ঋষি এগিয়ে গিয়ে হাঁকটা করতে কিছুক্ষণের মধ্যেই বেটো কাঁটো একটা চেহারার ভদ্রলোক বেরিয়ে এলো ভেতর থেকে। পরনে তার ফুল হাতা জামা আর প্যান্ট, মাথায় ছোট ছোট করে ঝাঁটা চুল, পরিষ্কার মুখে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকা দুই চোখের তলায় কালি জমেছে, নাকের তলায় মোটা গোঁফ। ঋষি তার দিকে এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিয়ে বলল, এই দুর্যোগের রাতে বড় বিপদে পড়েছি দাদা, আপনাদের হোটেলে ঘর পাওয়া যাবে? আমি সুব্রত। এখানেই প্রায় সবসময় ঘর খালিই থাকে। এই গ্রাম তো কোনো ট্যুরিস্ট স্পট নয়, কিন্তু ওই মাঝে সাঝে ট্যুরিস্টরা এই গ্রামের পাশ দিয়ে কোথাও গেলে বা গ্রামে বেড়াতে এলে এখানে কদিন থাকে। তা আপনারা কোথায় যাবেন? আমরা যাচ্ছি চিলাপাতা ফরেস্ট। এই মাঝে হঠাৎ বৃষ্টি এসে যাওয়ায় আর নেটওয়ার্ক না থাকায় গুগল ম্যাপটাও কাজ না করার জন্য সমস্যায় পড়ে গেছি। তাই রাতটুকু কাটিয়ে সকাল সকাল রওনা দেব। ও, তাহলে আপনারা বরং দোতলার ঘর দুটো নিন, পরিষ্কার আছে ওই দুটো। ভদ্রলোক কথাগুলো বলে এগিয়ে গেল সামনে রাখা একটা ছোট কাঠের টেবিল আর চেয়ারের দিকে। আমাদের একটা ঘর হলেই চলবে, সেটারই বন্দোবস্ত করে দিন আপনি। বেশ, তার আগে রেজিস্টারের নাম ঠিকানা লিখে অগ্রিম ভাড়াটা দিয়ে দিন। বলছিলাম কি দাদা, মানে রাতে যদি কিছু খাবারের ব্যবস্থা করা যেত, মানে রাতে কি খাবার মতো কিছু পাওয়া যাবে এখানে? না। সুমন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ইশারায় ঋষি বারণ করল। এরপর লেখালেখির পর্ব চুকিয়ে ভাড়া মিটিয়ে চাবি নিয়ে চারজনে এগিয়ে গেল দোতলার দিকে। ঘরে ঢুকে বিছানায় ব্যাগটা ছুঁড়ে দিয়ে সুমন রাগত স্বরে বলল, ধুর, এই কোথায় এসে পড়লাম বলতো? খাবার কথা বললাম, কিরকম অ্যাটিটিউড দেখাচ্ছে দেখেছিস? আর এই যে তুই ঋষি,
আমায় কিছু বলতে বারণ করছিলি কেন? দেখ, এত রাতে একটা মাথা গোঁজার আস্তানা পেয়েছি, এই অনেক। আর সবার ব্যবহার সমান হয় না। ফালতু তর্কাতর্কি করতে গেলে আস্তানাটা হারাতে পারতাম। তার থেকে বরং আমার ব্যাগে কিছু বিস্কুট আছে, জল দিয়ে খেয়ে শুয়ে পড়ি। জাস্ট একটা রাতের তো ব্যাপার, একটু ম্যানেজ করে নে। সুমন আর কিছু বলল না। বাকিরা জল বিস্কুট খেলেও জয়ন্ত কিছু খেলো না। শরীরটা ম্যাচ ম্যাচ করছে জানিয়ে শুধু জল খেয়ে শুয়ে পড়ল। বৃষ্টি ততক্ষণে ধরে এসেছে। মাঝে মাঝে ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে নাড়িয়ে দিয়ে যাচ্ছে ঘরের জানলার আলগা পাল্লাগুলো। ঘুমে একেবারে কাদা হয়ে গেছিল ঋষি। আচমকাই ঘুম ভেঙে যেতে ঘুম ভাঙার কারণটা প্রথমে ঠাউর করতে না পারলেও ঘুমের ঘোরটা একটু কাটতেই সে বুঝতে পারল একটা শব্দ হচ্ছে ক্রমাগত। কান খাড়া করল ঋষি। দানা ঝাপটানোর মতো একটা শব্দ ভেসে আসছে না? আরো ভালোভাবে শুনতে এবার বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ঋষি। জানলার দিকে এগোতে যেতেই খপ করে তার হাতটা চেপে ধরল কেউ যেন। চমকে পিছনে তাকাতেই বুঝতে পারল অভিক চেপে ধরেছে তার হাত। অভিক এবার উঠে দাঁড়িয়ে ঋষির কানে ফিসফিস করে বলল, ভাই, কিছু একটা হোটেলের চারপাশে অনেকক্ষণ থেকে উড়ে বেড়াচ্ছে। কি উড়ে বেড়াচ্ছে? আমিও জানি না সেটা, তবে পাখি কখনো ওরকমভাবে গর্জন করতে পারে না, তাই বিষয়টা ভালো ঠেকছে না আমার। জয়ন্ত ঠিকই বলে, তুই ওই ভূতের গল্প পড়ে পড়ে। ঋষির কথা তার মুখেই রয়ে গেল, কারণ ইতিমধ্যেই একটা চাপা গর্জন ভেসে এসেছে বাইরে থেকে। অভিক আতঙ্কিত হয়ে তাকালো ঋষির দিকে। ঋষিও তার ধন্ধে পড়ে গেল। তাহলে কি বাইরে সত্যি কোনো অজানা প্রাণী ঘুরে বেড়াচ্ছে, বা বলা ভালো উড়ে বেড়াচ্ছে? একবার কি গিয়ে দেখবে? না থাক, বরং যদি হিংস্র কিছু হয় কাল সকালে বরং সুব্রতকে জিজ্ঞেস করতে হবে এই বিষয়ে। ঋষি অভিককে শুয়ে পড়তে বলে নিজেও শুয়ে পড়ল। মাথার মধ্যে ক্রমাগত কথাগুলো নিয়ে ভাবতে ভাবতে ক্লান্তিতে আবারও দু চোখের পাতায় ঘুম জড়িয়ে এলো। সমস্ত শরীর জুড়ে এক অসহ্য উত্তাপ ছড়িয়ে পড়ছে জয়ন্তর। প্রচণ্ড তৃষ্ণায় ছাতি ফেটে যাওয়ার জোগাড় তার। একবার ভাবল পাশেই ঘুমিয়ে থাকা বন্ধুদের ডেকে তুলবে, পর মুহূর্তে ভাবল দীর্ঘ পরিশ্রমে কম বেশি সকলেই ক্লান্ত, তাই বিরক্ত করাটা এখন অনুচিত। জয়ন্ত নিজেই আস্তে আস্তে বিছানা থেকে নেমে ধীর পায়ে টেবিলের কাছে গিয়ে জলের বোতলটা হাতে তুলে নিয়ে বুঝল সেটা ফাঁকা। বিরক্ত মুখে ঘরের দরজাটা আলতো হাতে ঠেলে বাইরে বেরিয়ে এলো। ঘরের বাইরে ছোট্ট প্যাসেজটায় একটা হালকা বাল্ব টিমটিম করে জ্বলছে, আর আবছা আলোয় এক রহস্যময় আলো আধারী পরিবেশ সৃষ্টি হয়েছে বাইরের প্যাসেজ জুড়ে। জয়ন্ত ক্লান্ত অসুস্থ শরীরে সিঁড়ির দিকে এগিয়ে যেতে হঠাৎ ধপ ধপ করে একটা শব্দ ভেসে এলো ছাদের দিক থেকে। চমকে উঠল সে। ছাদের দরজাটার দিকে উকি মেরে দেখল সেটা বন্ধই আছে। শব্দটা মনের ভুল ভেবে সিঁড়ির দিকে এগোতে যেতেই আবার ধপধপ করে শব্দটা ভেসে এলো ছাদ থেকে, এবার আরো জোরে। জয়ন্তর বুকটা একবার ছ্যাঁত করে উঠল। এত রাতে ছাদে কি ঘুরে বেড়াচ্ছে, অথচ ছাদের দরজা তো বন্ধই রয়েছে। রাত বিরেতে কোনো চোর টোর এলো না তো আবার? একবার জয়ন্ত ভাবল ঘরে গিয়ে বাকিদের জাগিয়ে কথাটা বলবে, কিন্তু পাছে তাকে সবাই যদি ভীতু ভাবে। সেই চিন্তায় জয়ন্ত একাই গেল ছাদের সিঁড়িটার দিকে। পেঁচানো সিঁড়ি বেয়ে ধাপে ধাপে ছাদের দিকে এগিয়ে যেতে লাগলো জয়ন্ত। মাঝে মাঝে ধূপধাপ শব্দটা ভেসে আসছে ছাদ থেকে। মোটা প্লাস্টিকের বোতলটাই শক্ত করে ধরে জয়ন্ত এবার ছাদের দরজার ছিটখানিটা নামিয়ে একটানে দরজাটা খুলে ফেলল। কিন্তু একরা শূন্যতা ছাড়া আর কিচ্ছুটি চোখে পড়ল না তার। কিন্তু একটু আগে পর্যন্ত তো স্পষ্ট আওয়াজগুলো শুনতে পাচ্ছিল সে। বৃষ্টির মধ্যে আর ছাদে না যাওয়াটাই মনস্থির করল সে। ছাদের দরজাটা বন্ধ করতে যাবে জয়ন্ত, এমন সময় দরজার খুব কাছ থেকে ধুপ করে আবার শব্দটা এলো। এবার রাগে দড়াম করে দরজাটা খুলে ফেলতেই
সারা শরীরে তার হিম বয়ে গেল। তার ঠিক সামনেই নিশ্চিদ্র অন্ধকারের মধ্যে দুটো আগুনের গোলা যেন শূন্যে ঝুলছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জয়ন্ত বুঝল, গাঢ় অন্ধকারে কার্যত মিশে তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। তার চোখ দুটো অন্ধকারে ধিক ধিক করে জ্বলছে। জয়ন্ত প্রবলভাবে চেষ্টা করতে লাগলো ছাদ থেকে নিচে নেমে আসতে, কিন্তু তার শরীর যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই। সেই ছায়ামূর্তি এবার আরো কিছুটা এগিয়ে এলো তার দিকে। আবছা আলোয় জয়ন্ত পরিষ্কার দেখতে পেল কুচকুচে কালো কুৎসিত চেহারার এক দানবাকৃত জীব তার সামনে দাঁড়িয়ে আছে। কান দুটো তার অস্বাভাবিক লম্বা, মাংসহীন নাকের হাড় বেরিয়ে আছে। বৃহদাকার চোয়ালের ওপাশে চকচক করছে ধারালো দাঁতের সারি। পিঠের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে দুটো কুচকুচে কালো টানা। অপার্থিব জীবটা এবার বিচ্ছিরি শব্দ করে জয়ন্তের মুখের কাছে শুকে নিয়ে লম্বা জীবটা বের করে হালকা করে তার গলাটা চেটে দিল। থকথকে একতলা জলীয় পদার্থ ভিজে গেল জয়ন্তর গাল। জয়ন্ত আর বেশি কিছু ভাবতে পারল না। চারপাশটা দুলে উঠল তার। জ্ঞান হারানোর আগের মুহূর্তে সে বুঝতে পারল দুটো ঠান্ডা হাতের শক্ত বাঁধন আস্তে আস্তে তাকে বন্দি করে নিচ্ছে। সকালে সুমনের ডাকেই ধর্মন করে উঠে বসল ঋষি। একটা লম্বা হাই তুলে চোখ কচলে তাকাতেই বুঝতে পারল সকাল হয়ে গেছে। পাখিদের সমবেত কিচিরমিচির জানান দিচ্ছে দুর্যোগ কেটে গেছে। জানলার গড়াদের ফাঁক দিয়ে এক ফালি পাকা ধানের মতো সোনালি রোদ এসে পড়ছে ঘরের মেঝেতে। কিন্তু সুমনের দুশ্চিন্তা মাখা মুখ থেকে ঋষি বুঝতে পারল কিছু একটা গড়বড় হয়েছে। সে জিজ্ঞাসু দৃষ্টিতে সুমনের দিকে তাকাতে সুমন ভাঙা গলায় বলল, জয়ন্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাদ কিন্তু ফাঁড়ির বড়বাবু ওদের সামনেই বসেছিলেন। তিনজনের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তা আপনাদের বন্ধু কখন থেকে মিসিং? আমি সবার আগে ঘুম থেকে উঠেছিলাম, তখন থেকেই জয়ন্তকে দেখতে পাচ্ছি না। প্রথমে ভেবেছিলাম ও হয়তো বাথরুমে আছে, কিন্তু অনেকক্ষণ পরও ও যখন ফিরল না, তখন বাথরুমে গিয়ে দেখি যে সেটা একদম ফাঁকা। তারপর আমি আমার বাকি দুই বন্ধুকে ডেকে তুলে কথাটা জানাই। উনি গ্রামে কোথাও বেরোননি তো? মানে আশপাশটা দেখতে? না স্যার, ও ওরকম ছেলেই নয়, খুব সিরিয়াস ছেলে। কোথাও বেরোলে ও আমাদের ঠিক জানিয়ে যেত। কিন্তু এভাবে হঠাৎ করে উনি তো আর উধাও হয়ে যেতে পারেন না, তাই না? স্যার, আমরা এই গ্রামে নতুন, কাল নেহাত বাধ্য হয়েছিলাম, তাই এখানে রাতটুকু কাটাতে থাকলাম। তাই গ্রামে কে বা কারা কি মতলব নিয়ে চলছে তা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি বুঝতে পারছি ঋষিবাবু, কিন্তু আমি বিগত 15 বছর ধরে এখানে আছি। আজ পর্যন্ত কোনো মানুষ নিখোঁজের খবর কানে আসেনি। সেজন্যই বলছি, কোনো কিছু কারণ নিশ্চয়ই আছে এর পিছনে। দেখুন, সেটা তো আমাদের জানার কথা নয়, সেটা খুঁজে বার করাই আপনাদের কাজ। তবে দয়া করে তাড়াতাড়ি ওকে খুঁজে বার করুন স্যার, না হলে আমরা ওর মা বাবার কাছে মাথা তুলে দাঁড়াতে পারবো না। বেশ, আপনারা একটা মিসিং ডায়েরি করে দিয়ে যান। আমরা যত দ্রুত সম্ভব ওনাকে খুঁজে বের করার চেষ্টা করছি। ঋষি ঘাড় নেড়ে সম্মতি জানালো। ডায়েরি হয়ে গেল। ঋষি উঠে দাঁড়ালো। বড়বাবু এবার তার দিকে তাকিয়ে বলল, আপনারা বরং কদিন এখানেই থেকে যান। আসলে বুঝতেই পারছেন, প্রাথমিক সন্দেহের তালিকা থেকে আমরা কাউকেই তো বাদ দিতে পারি না। তাই বললাম। আপনি না বললেও আমরা এখানেই থাকতাম। যতক্ষণ না জয়ন্তর খোঁজ পাচ্ছি ততক্ষণ এই গ্রাম থেকে এক পাও নড়ব না। আমাদের বন্ধুকে আমরা ফিরিয়ে নিয়ে তবেই যাব। বাকি দুজন চুপ থাকলেও তাদের শরীরী ভাষায় জানান দিল তারাও অভিকের সঙ্গে একমত। ফাঁড়ি থেকে বেরিয়ে তিনজনে পাশাপাশি হেঁটে আসছিল। ইতিমধ্যে গ্রামের বাজার জমজমাট হয়ে উঠেছে। আশেপাশের চায়ের গুমটিগুলোয় চায়ের কাপে আলোচনার ঝড় উঠেছে। মাঝে মাঝে সাইকেল বা বাইক আরোহীরা তাদের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। সারা রাত বৃষ্টি হওয়ায়
ভেজা মাটির সদো গন্ধ নাকে ভেসে আসছে। পাখিদের ঝাঁক কখনো কখনো মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে খাবারের খোঁজে। একটা হালকা শীতল বাতাস মাঝে মাঝেই মাথার চুল যেন বিলি কেটে দিয়ে যাচ্ছে। ঋষি ওদের দুজনকে নিয়ে এগিয়ে গেল একটা চায়ের দোকানের দিকে। এখন এক কাপ গরম চা না খেলে মাথা কাজ করবে না। 3 কাপ চা আর বিস্কুটের অর্ডার দিয়ে ওরা গুমটির বাইরে পাতা একটা বেঞ্চিতে বসল। কারোরই মন মেজাজ খুব একটা ভালো নেই। ঘুরতে বেরিয়ে যে এইভাবে বিপদে পড়তে হবে সেটা ওরা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ওদের ঠিক উল্টো দিকের বেঞ্চিতে আরো 5 জন স্থানীয় মানুষ বসে আড্ডা দিচ্ছিল। তাদের টুকরো টুকরো কথা ভেসে আসছিল ঋষির কানে। হঠাৎ একটা কথায় কানটা খাড়া হয়ে গেল তাদের। জনৈক ব্যক্তি বলছেন, আরে কি কাণ্ড হয়েছে জানো? আজ সকালে বাবার মন্দিরে গিয়ে দেখি ঘট ভাঙা, আর সবচেয়ে বড় কথা ওই শয়তানের মূর্তিটাও ভেঙে পড়ে আসে। ঋষি কুনুয়ের গুঁতো মারল পাশে বসে থাকা অভিককে। অভিক ভ্রু কুঁচকে তার দিকে তাকাতে ঋষি ফিসফিস করে বলল, উল্টো দিকে বসে থাকা লোকগুলো কি বলছে ভালো করে শুনতো। অভিক উল্টো দিকে তাকালো একবার। যতটা সম্ভব কান খাড়া করল সে। তারপর কিছুক্ষণের পর চমকে উঠে তাকালো ঋষির দিকে। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে আছে তার। ঋষি চোখের ইশারায় অভিককে অভয় দিয়ে উঠে গেল বসে থাকা মানুষগুলোর দিকে। তাদের একজনের পাশে বসে সে জিজ্ঞেস করল, কিছু মনে করবেন না দাদা, আসলে কানে কিছু কথা ভেসে এলো তাই উঠে এলাম। আপনারা ঠিক কি বিষয়ে কথা বলছেন বলুন তো। ঋষি নিজের পরিচয় দিয়ে তাদের বন্ধু জয়ন্তর হঠাৎ উধাও হয়ে যাওয়ার খবরটা তাকে জানালো। তবে গত রাতে যে তারা মন্দিরে ঢুকেছিল সেটা চেপে গেল। ভদ্রলোক মন দিয়ে শুনলেন সবটা। আসলে আজ এই একটু আগে একটা মৃতদেহ পাওয়া গেছে, বুঝলেন তো। ওই গ্রামে ঢোকার ঠিক মুখে বড় হাসি খুশি সরল মেয়ে ছিল, একটা ছোট ছেলে ওর। বরটা কয়েক বছর আগেই মারা গেছে চোলাই খেয়ে। আমাদের বাবা কালারায়ের খুব বড় ভক্ত ছিল, সেজন্য আমরা বেশ মান্যিগণ্যি করতাম ওকে। বাবা কালারায় মানে? আগে তিনি আমাদের গ্রামের রক্ষক। ওই যে জাতীয় সড়কটা আমাদের গ্রামের পাশ দিয়ে চলে গেছি, ওদিকে গ্রামের একদম সীমানায় ওনার মন্দির। এই আজ সকালেই খবর পেলাম কে যেন কাল রাতে বাবার ঘটখানারে ভেঙে ফেলছে। তবুও তা মানা যেত, কিন্তু আসল ভয় অন্য জায়গায় আমাদের। কিসের ভয়? আগে আমাদের গ্রামের ওপর একটা অশুভ শক্তির কোন নজর আছে। আজ থেকে প্রায় 100 বছর আগে আচমকা আমাগো এই গ্রামে একের পর এক বাচ্চারা মরতে শুরু করে। একদম দুধের শিশু যারা, তারা জন্মাবার মাত্র দিন কয়েকের মধ্যেই বাচ্চাগুলো মারা পড়ছিল। মৃতদেহগুলো দেখলে মনে হয় কেউ যেন রক্ত টেনে ছিবড়ে ছেড়ে ফেলেছে। অনেক ওঝা গুনিন দিয়েও কিছু হয়নি। একদিন হঠাৎ করেই এক সাধু বাবার আবির্ভাব হলো আমাদের গ্রামে। তিনিও জানালেন এই গ্রামে নাকি কোনো অপদেবতাদের নজর পড়েছে। তাকে আটকানো না হলে সে এভাবে একের পর এক বাচ্চাদের রক্ত শুষে খাবে। আমাদের গ্রামের লোকেরা তখন তার হাতে পায়ে ধরলে তিনি যজ্ঞ করে গ্রামের রক্ষকের ভূমিকায় বাবা কালারায়ের মূর্তি স্থাপন করেন এই গ্রামের সীমান্তে। আর ওই অপদেবতাকে বন্দি করেন এই মূর্তিতে। তারপর থেকে গত 100 বছর ধরে ওই অপদেবতার মূর্তিখানা বাবার মূর্তির ঠিক পিছনেই শিকলে বাঁধা ছিল। কিন্তু আজ সকালেই মন্দিরের পুরো দেখতে পেয়েছে বাবা স্থাপিত ঘট ভাঙা। আর সবচেয়ে ভয়ের কথা হলো ওই অপদেবতার শিকলখানি মূর্তিটাও ভাঙা। আর সকালেই তো গ্রামের মেয়ে এই মহুয়ার মরার খবরটা পেলাম। এখন ভগবানই জানেন কি হবে আমাদের সাথে। ঋষি কোনো কালেই ভূত প্রেতে বিশ্বাস করেনি, তবুও তার মনটা কেন জানি খচখচ করতে লাগলো। সে আবার প্রশ্ন করল, কারা ওই অপদেবতা?
ভদ্রলোক এবার দুপাশে মাথা নেড়ে বোঝালেন তিনি জানেন না। ঋষি উঠতেই যাবে, হঠাৎ খুব কাছ থেকে একটা গলা ভেসে এলো। ওই শয়তানদের নাম টাকরা টাকরি। ঋষি চমকে উঠে দেখতে পেল কখন যেন এক বৃদ্ধ এসে দাঁড়িয়েছেন তাদের ঠিক পেছনে। ভদ্রলোক তাকে দেখতে পেয়ে ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, আরে খুড়ো যে, এসো এসো, বসো এখানে। বৃদ্ধ খোঁড়াতে খোঁড়াতে এসে ধপ করে বসে পড়ল বেঞ্চিতে। ঋষি কাঁধে এবার হাতের স্পর্শে পিছনে ফিরে তাকাতেই দেখতে পেল অভিক আর সুমন উঠে এসে দাঁড়িয়েছে তার পেছনে। ঋষি এবার বৃদ্ধর দিকে ঝুঁকে পড়ে প্রশ্ন করল, কে এই টাকরা টাকরি? বৃদ্ধ কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার দিকে, যেন স্মৃতির মলিন হতে যাওয়া পাতা থেকে কিছু একটা কষ্ট করে পড়ার চেষ্টা করছেন। তারপর আস্তে আস্তে বললেন, মাধব তো আপনাকে সবই বলেছে, তবুও সবটা কিন্তু ও জানে না। আমি বলছি আপনাকে, ভয়ের আর এক নাম হলো টাকরা টাকরি। এদের একজন অপদেবতা এবং আর একজন অপদেবী। আশা করি আপনি এই নামেই খানিকটা আন্দাজ করতে পারছেন। বাবার মুখেই ছোটবেলায় শুনেছিলাম ওদের ওই মন্দিরে বাবার চরণের কাছে একটা মূর্তিতে আটকে রাখা আছে। তবে সকালে যা শুনলাম ওরা কিন্তু এখন মুক্ত। এবার এই গ্রামের ঘরে ঘরে কান্নার রোল উঠবে। কত বাবা মা যে সন্তান হারা হবে তারই অত্যা নেই। আপনারা যখন এত কিছুই জানেন তাহলে ওদের আটকাচ্ছেন না কেন? সে ক্ষমতা আমাদের বা আমাদের আশপাশের 10 গাঁয়ে কারণ নেই। ছিল একমাত্র ওই সাধু বাবার। সত্যি কোনো উপায় নেই? আছে একটা, কিন্তু সেটা খুবই কঠিন। কি উপায় আমাকে বলুন। ওরা দুজন অশুভ আত্মা, তবে ওদের সর্বোচ্চ ক্ষমতা লাভের জন্য একটা জ্যান্ত পুরুষ ও নারী দেহ প্রয়োজন। অমাবস্যার রাতে ওরা কোনো জীবন্ত পুরুষ ও নারীকে বশ করে এনে আগে বিয়ে করাবে, তারপর ওই দুটো মানুষের আত্মাকে নরকের আগুনে ছুঁড়ে ফেলে দিয়ে ওরা অধিকার নেবে ওই দুটো শরীরের। আর তারপরেই ওই অসীম ক্ষমতার অধিকারী হবে তারা। আর আটকানো যাবে না ওদের। কিন্তু যদি বিয়ের আগে কোনোভাবে ওদের ওই বশীভূত দুটো মানুষকে আবার এই জগতে ফিরিয়ে আনা যায় এবং ওদের মেরে ফেলা যায়, তাহলেই একমাত্র ওদের আটকানো সম্ভব। কিন্তু ওদের কিভাবে মারা সম্ভব? সেটা আমিও জানি, আর যতটুকু জানা ছিল আপনাকে বললাম। তবে ওরা এত সহজে কাছে ঘেঁষতে দেবে না ওদের। ওরা মায়া জানে, কালো জাদুর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ওরা। এত বছরের অপেক্ষা ওদের হিংস্র করে তুলেছে। ওদের পথের কাঁটা যে বা যারা হবে তাকেই ওরা শেষ করে দেবে। ঋষির মুখ এবার গম্ভীর হয়ে এলো। তার লজিক কোনোভাবেই মেনে নিতে পারছে না এই কথাগুলো, কিন্তু আবার মনটা খুব অশান্ত হয়ে উঠেছে। যদি সত্যিই এরকম কিছু থাকে তাহলে তো সামনে ঘোর বিপদ। আচ্ছা, আপনি বোধহয় কারোর হারিয়ে যাওয়ার কথা বলছিলেন না মাধবকে? হ্যাঁ, আমাদের বন্ধু। আজ সকাল থেকে ওকে খুঁজেও পাচ্ছি না। এই তো ফাঁড়িতে গিয়ে ডায়েরি করে এলাম আমরা। সকালে না রাতে? মানে কখন উধাও হয়েছে কিভাবে বুঝলেন? ঋষি কথাটা ভেবে দেখল, সত্যি তো গত রাতে শোয়ার পর তো আর কারোর সাথে সেরকম কথাই হয়নি। তাহলে কি রাতেই কোনোভাবে?
ঋষি বৃদ্ধকে জিজ্ঞেস করল, আপনি হঠাৎ এই কথা বলছেন কেন? কাল রাতে অস্বাভাবিক কিছু দেখেছেন বা শুনেছেন? ঋষি না বলতে গিয়েও থেমে গেল। কাল রাতে হোটেলের বাইরে কিছু একটা ওড়ার আর চাপা গর্জনের কথাটা মনে পড়ল তার। সংক্ষিপ্ত আকারে সবটা সে বৃদ্ধকে বলল। বৃদ্ধ দুই চোখ এবার ভয়ে গোল গোল হয়ে গেল। আমি যদি খুব ভুল না হই তাহলে আপনার বন্ধুকে ওই ওই অপদেবতা টেনে নিয়ে গেছে। কি? আতঙ্কে কার্যত চিৎকার করে উঠল অভিক। ঋষিও এবার জীবনে প্রথমবারের মতোই ভয় পেল। এই গ্রামবাসীরা এতকাল ধরে যেগুলো মেনে এসেছে, শুনে এসেছে, এগুলো সব কি কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া যায়? সত্যি কি জয়ন্ত সেই অপদেবতার কবলে পড়েছে? তাহলে তো সামনেই মারাত্মক বিপদ তার বন্ধুর। ওদিকে সুমন কিছু না বললেও তার চোখ মুখ জানান দিচ্ছিল তার মগজের ভিতরেও ইতিমধ্যে বিভিন্ন কথার যুদ্ধ লেগে আছে। বৃদ্ধ এবার ঋষির দিকে তাকিয়ে আক্ষেপের স্বরে বললেন, আপনার বন্ধুকে আপনি আর ফেরত পাবেন না। ওই রক্ত খেগো শয়তানদের ওই কবলে পড়েছে সে। আসছে অমাবস্যার রাতে ওর ওর শরীর দখল করবে সে। অপদেবতা হোক বা মানুষ, বন্ধুকে যেভাবে হোক আমি ফিরিয়ে আনবই, দরকার পড়লে প্রাণ দিয়েও। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক কিছু আপনারা আমাকে জানালেন। আপাতত চলি আমি। ঋষি এবার উঠে দাঁড়িয়ে হাঁটা লাগালো হোটেলে লক্ষ্য করে। অভিক আর সুমন ওর পিছু নিল। হোটেলে ফিরতেই অভিক কান্না ভেজা গলায় পড়ল, আমার কথা তোরা কেউ বিশ্বাস করিস না। দেখলি তো কিভাবে নিজেকে বিপদের মুখে ঠেলে দিল জয়ন্ত। হ্যাঁ, কিন্তু গত রাতে আমরা কেউ একবারও বুঝতে পারলাম না জয়ন্ত বেরিয়ে যাওয়ার সময়। তোকে বলতে ভুলে গেছি, তুই হয়তো একটু আগে শুনেছিস সেখানে ওদের কথাবার্তাগুলো। আমি আর অভিক কাল রাতে এক অদ্ভুত আওয়াজ পেয়েছিলাম, যেন বিশাল বড় কোনো পাখির ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে হোটেলের ঠিক বাইরে। হয়তো তখনও জয়ন্ত আমাদের সাথেই ছিল। বিপদ হয়তো পরে হয়েছে। কিন্তু এভাবে হাত পা গুটিয়ে শুধু তো বসে থাকলে চলবে না, কিছু একটা উপায় তো বার করতে হবে। লেটস থিঙ্ক অ্যাবাউট আ ওয়ে আউট গাইস। আমিও তো সেটাই ভাবছি। যদি ওই গ্রামের বৃদ্ধের কথা ঠিক হয় তাহলে আমাদের এক্ষুনি সবটা পুলিশকে জানাতে হবে। না রে, পুলিশ এইসব কথায় বিশ্বাস করবে না, উল্টে আমাদের ওপরই সন্দেহ করতে পারে। তার চেয়ে বরং আমাদেরই কিছু একটা করতে হবে। আচ্ছা, একবার দেখ তো অমাবস্যা কবে? ঋষির কথা শেষ হতেই সুমন ঘরের এক কোণে টাঙানো বাংলা ক্যালেন্ডারের উপর হুমড়ি খেয়ে পড়ে খুঁটিয়ে দেখতে লাগলো সেটা। কিছুক্ষণের মধ্যেই সে উত্তর দিল, আজ কার্তিক মাসের 17 তারিখ। আগামীকাল রাতটাই অমাবস্যার রাত। মাঝে মাত্র একদিন সময়, কিভাবে কি হবে ঋষি? আমি জানি না ভাই, কিন্তু এইটুকু জানি যেভাবেই হোক ওকে খুঁজে বার করতেই হবে, নইলে আমরা চিরতরে হারিয়ে ফেলবো ওকে। গ্রামটা হয়তো ছোট, তবুও এত অল্প সময়ের মধ্যে ওকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। অসম্ভবটাই সম্ভব করতে হবে। আমার মনে হয় আজ রাতে ওই শয়তানরা আবার শিকারে বেরোবে। এত বছরের রক্ত পিপাসা ওরা মেটাতে চাইবে, সেক্ষেত্রে ওদের টার্গেট হবে কোনো সদ্যজাত। সেক্ষেত্রে একটা কাজ করা যায়, এই গ্রামে কাদের কাদের সদ্যজাত বাচ্চা আছে সেটা জেনে নিয়ে তাদের বাড়ির সামনে পাহারা বসালেই ওই শয়তানকে আটকানো সম্ভব এবং ওর পিছু নিয়ে ওর ডেরায় পৌঁছে যাওয়াও সম্ভব। আইডিয়াটা মন্দ নয়, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে জানা যাবে যে গ্রামে কাদের কাদের বাড়িতে সদ্যজাত বাচ্চা আছে? গ্রামের মোড়লের বাড়ি গিয়ে তাকে অনুরোধ করতে হবে। তিনি গ্রামবাসীদের বললেই খবর পেতে বেশি দেরি হবে না, কারণ গ্রামে খবর ছড়ায় অতিমারির চেয়েও দ্রুত। তাহলে চল 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 বেরিয়ে পড়ি, আর সময় নষ্ট করা আমাদের উচিত হবে না। চ। তিনজন আবার বেরিয়ে পড়ল। পথে কয়েকজনকে জিজ্ঞেস করতে করতে অনেকটাই হাঁটার পর একটা দোতলা পাকা বাড়ির সামনে এসে দাঁড়ালো ওরা। বাড়ির চারপাশটা বেড়া দিয়ে ঘেরা। একটা আম গাছ মাথা তুলে দাঁড়িয়েছে, কিন্তু বাড়ির ভেতরে ঢুকতে যেতে ওদের কানে ভেসে এলো কান্নার শব্দ। তিনজন পরস্পরের মুখের দিকে চেয়ে ভেতরে ঢুকে পড়ল। বেশ কিছু স্থানীয় মানুষ মোড়লের দরজার সামনে ভিড় করে দাঁড়িয়ে আছেন। ওরা উকি ঝুঁকি মারতেই দেখতে পেল একজন মাঝবয়সী ভদ্রলোক
ঘরের ভিতরে চেয়ারে বসে আছেন মাথায় হাত দিয়ে। মহিলাদের কান্নার শব্দ ভেসে আসছে ঘরের ভিতর থেকে। ওরা মোড়লের কথা জিজ্ঞেস করতে ভিড়ের মধ্যে থেকেই একজন ওই ভদ্রলোককে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। ওরা ইতস্তত করে ভিড় ঠেলে ঢুকেই পড়ল বাড়ির ভেতরে। ওদের এভাবে ঢুকে আসতে দেখে ভদ্রলোক ওদের দিকে তাকাতেই ঋষি বলল, নমস্কার, আমি ঋষি রায়, কলকাতা থেকে আসছি। আমরা আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। দেখুন, এই মুহূর্তে আমার মন মেজাজ একদম ভালো নেই। আপনারা যদি গ্রাম ঘুরতে এসে থাকেন তাহলে অন্য কারোর সাথে কথা বলুন। ভিড়ের মধ্য থেকেই একজন বলল, ওনার মেয়েকে নাকি কাল রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ঋষি চমকে উঠে অভিক আর সুমনের দিকে তাকালো। তাদের চোখে চোখে কথা হয়ে গেল। ঋষি এবার কার্যত ভদ্রলোকের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, খুব জরুরি দরকার, হয়তো আপনার মেয়ের জীবনও জড়িয়ে আছে এর সঙ্গে। ভদ্রলোক চমকে উঠে তাকালেন ঋষির দিকে। তারপর ঠিক কি ভেবে তিনি উঠে দাঁড়ালেন। ওদের নিয়ে ভেতরে একটা ছোট্ট ঘরে গিয়ে বসলেন। তারপর উত্তেজিত গলায় বললেন, আপনারা আমার মেয়ের খবর জানেন? আপনার মেয়ের খবর না জানলেও এইটুকু জানি, আপনার মেয়ে কিন্তু বিপদে আছে। কি বলছেন? কোথায় আছে আমার মেয়ে? কোথায় আছে? দেখুন, সেটা তো আমরাও জানি না, তাই আপনার কাছে একটা বিশেষ দরকারে এসেছি। ঋষি এবার সব কথা তাকে খুলে পড়ল। কথা শুনতে শুনতে তার চোখ বড় হয়ে গেল। ভয় মেশানো গলায় তিনি বললেন, আমার ঠাকুরদাও এই গ্রামের মোড়ল ছিলেন। তিনি ওই সময়ে বিশেষ ভূমিকা নিয়েছিলেন ওই শয়তানদের বন্দি করার জন্য। কিন্তু আপনারা যেটা বলছেন, তাহলে মাত্র একটা দিন আমাদের হাতে আছে। কিভাবে খুঁজে বের করব দুজনকে? এবার আপনাকে একটা দায়িত্ব সামলাতে হবে। কি? আপনি গ্রামের মধ্যে অপদেবতা ফিরে আসার খবরটা চাউর করার পাশাপাশি কাদের কাদের বাড়িতে এরকম সদ্যজাত বাচ্চা আছে সেই খবরটা জোগাড় করার ব্যবস্থা করুন। আমি নিশ্চিত আজ রাতে কারোর বাচ্চার ওপর ঠিক হামলা হবে। ভদ্রলোক কিছুক্ষণ একটু ভেবে নিলেন। তারপর সুরেন সুরেন বলে কাকে একটা যেন ডাকলেন। হন্তদন্ত হয়ে একটা ঠ্যাঙা যুবক ঘরের ভেতর ঢুকতেই তিনি তার কানে কিছু একটা বললেন। সে আবার হন্তদন্ত হয়েই বাইরে চলে গেল। পরে সেবার ওদের দিকে ফিরে বললেন, আমি সুরেনের মারফত খবর পাঠালাম বাইরে। ও আর বাকিরা মিলে সারা গ্রামে খবরটা ছড়িয়ে দেবে। সেটাই ভালো হবে। আমরা সুব্রতবাবুর হোটেলে সকলে উঠেছি। কোনো তথ্য পেলে অনুগ্রহ করে আমাদের একটু জানাবেন প্লিজ। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। ওরা উঠে পড়ল। পরেশকে নমস্কার জানিয়ে ওরা বেরিয়ে এলো। রাস্তায় হাঁটতে হাঁটতে অভিক বলল, এসেছিলাম বছরের শেষে একটু ঘুরতে, কি যে হয়ে গেল। এই বিষয়ের সঙ্গে এখন দুটো মানুষের জীবন ছাড়াও অনেক বাচ্চার জীবনও জড়িয়ে আছে। জীবনের সবচেয়ে কঠিন সময়ের সাহস, আত্মবিশ্বাস আর ঈশ্বরের ওপর ভরসা রাখতে হয়। আমাদের একজোট হয়ে লড়তে হবে। ঋষি কথাগুলো বলে হাতটা বাড়িয়ে দিল দুজনের দিকে। বাকি দুজন হাত রাখলো তার হাতের উপর। ওদের এখন একটাই লক্ষ্য, অশুভ শক্তির বিনাশ। সন্ধ্যার দিকে সুরেন হোটেলে এলো ঋষিদের খোঁজে। আমরা তৈরি আছি, চলুন। ঋষি কথাগুলো বলে বাকিদের নিয়ে তাড়াতাড়ি ছুট লাগালো পরেশের বাড়ির দিকে। পরেশ বাড়ির বাইরে অপেক্ষা করছিল ওদের জন্য। ওরা পৌঁছাতেই তিনি এগিয়ে এসে বললেন, আমি লোক তৈরি রেখেছি। ওই 11 জনের প্রত্যেকের বাড়িতে 3 জন করে পাহারা বসিয়েছি। একটা মাছিও গলতে দেব না কেউ। ওরা কোনো জাগতিক জীব নয়, বরং অজানা জগতের অন্ধকারের জীব। তাই ওদের আটকানো এত সহজ নয়। আমরা রাতটা গ্রামে টহল দিতে চাই। বেশ, আমি থাকবো আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে কিছু লোকও থাকবে। অগত্যা ওরা সকলে মিলে বাকি রাতটা গ্রামে টহল দেবে এই বলেই ঠিক করলো। সঙ্গে জল আর কিছু শুকনো খাবার নেওয়া হলো। কয়েকজন হাতে লাঠি আর টর্চ নিল। কিন্তু ঋষি ভালো করেই জানে, যাদের মোকাবিলা করার জন্য এত আয়োজন, তাদের সামান্য লাঠি দিয়ে ঠেকানো সম্ভব নয়। পথে হাঁটতে হাঁটতেই পরেশ তাদের উদ্দেশ্যে বলল, শুধু মৌ আর মৃতদেহই নয়, বরং আজকে অনেকের বাড়ির গরু ছাগলের মরা শরীরও পাওয়া গেছে। প্রাণীগুলোর শরীরে 1 ফোঁটাও রক্ত অবশিষ্ট নেই। একেবারে যেন শিরা উপশিরা থেকে রক্ত টেনে নিয়েছে কেউ। এ তো সাংঘাতিক অবস্থা।
এক রাতের মধ্যেই গ্রামে এত কিছু ঘটে গেছে। শুধু তাই নয়, আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। কি? আমাদের গ্রামে কালারায়ের মন্দিরের ঠিক পাশেই একটা দিঘি আছে। টলটলে স্বচ্ছ জলের জন্যই বোধহয় সেটার নাম হয়েছিল আয়না দিঘি। কিন্তু আজ সকাল থেকে দিঘির জলে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছে সবাই। সকালের দিকে দিঘির জলটা হঠাৎ অপরিষ্কার লাগতে শুরু করে। তারপর যত বেলা গড়িয়েছে তত যেন কালো হয়ে উঠছে জলটা, যেন মাঝে মাঝে এসে কেউ একটা কালো রং মিশিয়ে যাচ্ছে। সে আবার কি? এমন আবার হয় নাকি? সেটাই তো, জন্ম থেকে দেখছি এই মন্দির আর দিঘি, এমন ঘটনা কখনো দেখিও নি বা শুনিও নি। সেই জন্যই মনটা আরো কু ডাকছে। আপনি অকারণে চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। একবার ওই অপদেবতাদের ডেরার সন্ধান পাই আমরা শুধু। বৃদ্ধ মহল দীর্ঘশ্বাস ছাড়লেন শুধু। মালতী বাচ্চাকে দুধ খাইয়ে যত্ন করে পাশে শুইয়ে দিল। তারপর নিজেও হেলান দিয়ে শুল। মায়ের গায়ের গন্ধ পেয়ে এক রত্তিটা মালতী আরো কাছে ঘেঁষে এলো। কয়েকদিন হলো হাসপাতাল থেকে বাচ্চাটাকে নিয়ে বাড়ি ফিরেছে মালতী। শরীর এখনো দুর্বল। পাশেই বাপের বাড়ি থাকায় তার মা এসে সব কাজ করে যায়, রাতে বাড়ি ফিরে যান। তবে আজ ঘুমালে চলবে না। গ্রামের মোড়ল মশাই নাকি খবর পাঠিয়েছেন আজ বিপদ হতে পারে তার ছেলের। তাই বাড়ির আশেপাশে 3 জন ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে। মালতীর বর মিলনও ঘরের দরজার ঠিক সামনেটায় বসে আছে। ছেলের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছিল মালতী। হঠাৎ তার স্বামী মিলন ঘরে প্রবেশ করল। মিলনের দিকে মালতী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে মিলনের ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠল। হাসিটা দেখে মালতীর বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। মিলন মালতীর দিকে এগিয়ে এসে দুটো হাত বাড়িয়ে ধরল তার দিকে, অর্থাৎ ছেলেকে কোলে নিতে চায় সে। মালতী চাপা স্বরে তাকে বলল, বাচ্চাটা সবেমাত্র ঘুমিয়েছে, তুমি ওকে পরে কোলে নিও। মিলনের হাসিটা এবার আরো চওড়া হলো যেন। অদ্ভুতভাবে দাঁত বের করে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে রইল। তোমাকে তো বললাম ওকে পরে কোলে নিও, বাচ্চাটাকে ঘুমাতে দাও এখন। হঠাৎ মিলনের হাসিটা উধাও হয়ে গেল। তার পরিবর্তে মুখমণ্ডল জুড়ে ফুটে উঠল তীব্র ক্রোধ। দাঁত মুখ খিচিয়ে সে মালতীর আরো কাছে এসে হাতটা বাড়িয়ে ধরল। মালতী কেমন যেন শিরশির করে উঠল শরীরটা। মালতী এবার ছেলেকে আলতো করে মিলনের কোলে তুলে দিল। মিলনের মুখে সেই পুরনো হাসিটা আবার ফিরে এলো। ছেলেকে কোলে নিয়ে মিলন আস্তে আস্তে ঘরের বাইরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে মিলন আবার ঘরে এসে ঢুকল। ছেলেকে মিলনের কোলে দেখতে না পেয়ে মালতী তাকে জিজ্ঞেস করল, ছেলেকে আবার কোথায় রেখে এলে তুমি? মানে? এত অবাক হওয়ার কি আছে? তুমি তো একটু আগেই ছেলেকে কোলে নিয়ে বাইরে গেলে। আমি আবার কখন ছেলেকে নিয়ে গেলাম? আরে এই তো একটু আগে তুমি আমার থেকে ছেলেটাকে নিয়ে বাইরে চলে গেলে। তুমি কি আমার সঙ্গে মজা করছো এত রাতে? না না, আমি একবারও ভিতরে আসিনি। আমি তো একটু আগে বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে বেরিয়ে ঘরে এলাম। তাহলে তুমি যদি না এসে থাকো তাহলে আমি কাকে দেখলাম? এখনো বুঝতে পারছো না? ওই শয়তানটা এসেছিল আমার রূপ ধরে। ও ছাড়া এই কাজ কি করবে? কি বলছো তুমি? মালতীর চিৎকার চেঁচামেচি শুনে আশপাশে পাহারায় থাকা লোকজন তড়িঘড়ি ছুটে এলো ঘরে। ওই শয়তানটা আমার ছেলেটাকে নিয়ে গেছে, আমার রূপ ধরে এসেছিল, সবাইকে বোকা বানিয়ে ছেলেটাকে নিয়ে গেছে। তাড়াতাড়ি না করলে আমার ছেলেটাকে শেষ করে দেবে ও। কিন্তু বেশি দূর এগোতে হলো না তাদের। মিলনের বাড়ির পেছনের জঙ্গল থেকে শিশুর গলার কান্নার আওয়াজ ভেসে আসলো। তাড়াতাড়ি জঙ্গলের কাছে গিয়ে এদিক ওদিক টর্চ ফেলতেই দৃশ্যটা চোখে পড়ল তাদের। টর্চের সরু অথবা তীক্ষ্ণ আলো ঝোপের যে জায়গাটা গিয়ে পড়ছে সেখানে এক বিভৎস হাড়হিম দৃশ্যের সম্মুখীন হলো সকলে। টর্চের তীব্র আলোয় দেখা গেল এক ভয়ঙ্কর দর্শন জীব আয়তনে ছোট একটা মানুষের হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে।
তার সামনেই পড়ে রয়েছে রক্ত মাখা খুপলে খাওয়া একটা বাচ্চার মৃতদেহ। চোখে টর্চের আলো পড়তেই জীবটা তীব্র গর্জন করে দুটো প্রশস্ত ডানা মেলে অন্ধকারে মিলিয়ে গেল। মালতী মুহূর্তের মধ্যেই যেন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। মিলন ছেলের এক মর্মান্তিক পরিণতি সহ্য করতে না পেরে হাউ হাউ করে কেঁদে উঠল। সদ্য সন্তানহারা এক পিতার বুক ফাটা কান্না হাহাকার হয়ে অন্ধকার রাত্রির নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিতে লাগলো। কিছুক্ষণ হলো হালকা কুয়াশা পড়া আরম্ভ করেছে। আধো অন্ধকারে টর্চের আলোয় কজন মিলে এদিক ওদিক দেখতে দেখতে হাঁটছিল। মাঝে ঋষি হাত ঘড়িতে সময় দেখল। রাত 11টার ঘর পেরিয়ে কাঁটা ছুটে চলেছে 11:30টার দিকে। যখন সকলেই হাঁটতে হাঁটতে কম বেশি ক্লান্ত, তখন হঠাৎই জনাপাচিক মানুষ দৌড়ে এলো তাদের দিকে, এসে খবরটা দিল। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আমি বলেছিলাম ওদের আটকানো অত সহজ নয়। তাড়াতাড়ি চলুন এখন। ঋষি শক্ত হাতে পরেশকে মাটি থেকে টেনে তুলল। ওরা এবার দৌড়ে গিয়ে মিলনের বাড়ির দিকে গেল। মিলনের বাড়ির কাছাকাছি আসতেই হই হট্টগোল শুনতে পেল সকলে। তাড়াতাড়ি ভেতরে ঢুকতেই আঁতকে উঠল ওরা। উঠোনে একজন কম বয়সী বিবাহিত মহিলা আছাড়ি পাছাড়ি খাচ্ছে, সামনে শোয়ানো একটা ছোট্ট বাচ্চার দেহ ঘিরে। পাশেই একজন কম বয়সী ভদ্রলোক বসে আছেন। খুব সম্ভবত ইনিই মিলন। পরেশকে দেখে মিলন আর নিজেকে ধরে রাখতে পারল না, ভেঙে পড়ল কান্নায়। পরেশ তার পিঠে হাত বোলাতে লাগলেন। ঋষি এগিয়ে গিয়ে দেখল বাচ্চাটার মৃতদেহটা। সমস্ত শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে শিশুটা। শরীরের বিভিন্ন স্থানে মাংস খুবলে খুবলে খাওয়া হয়েছে তার। ঋষি এমনিতেই বাচ্চাদের খুব ভালোবাসে, তাই বেশিক্ষণ আর চেয়ে থাকতে পারল না। চোখ সরিয়ে এবার সে তাকালো মিলনের দিকে। পরেশ তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। ঋষি এবার মিলনকে জিজ্ঞেস করল, এই পরিস্থিতিতে আপনাকে বিরক্ত করাটা উচিত নয়, কিন্তু তবুও বাধ্য হচ্ছি প্রশ্ন করতে। কিভাবে হলো এটা? মিলন চোখের জল মুছে ভাঙা গলায় তাদের সঙ্গে একটু আগেই ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে বিশদ বিবরণ সংক্ষেপে তুলে ধরল ঋষির সামনে। এবার বুঝছিস ঋষি, আমরা কাদের সম্মুখ সমরে নেমেছি? তারা প্রবল ক্ষমতাশালী, কিভাবে যে তাদের সামাল দেব জানি না। সে তো আমিও বুঝতে পারছি না। এবার পুলিশ আসবে, তদন্ত হবে, কিন্তু পুলিশ তো আর এই কথাগুলো মানবে না। বড্ড হেল্পলেস লাগছে। ওরা বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে। আর টহল দেওয়ার কোনো মানে হয় না। আজ রাতে শিকার পেয়ে গেছে শিকারী। হাতে মাত্র আর কিছু ঘন্টা। তার মধ্যে জয়ন্ত আর পরেশের মেয়েকে খুঁজে বার করতে না পারলে অনর্থ হয়ে যাবে। মাথা ভর্তি চাপ সঙ্গে নিয়ে পরেশকে জানিয়ে ওরা হোটেলের পথে পা বাড়ালো। রাত বেড়েছে, এবার একটু না ঘুমিয়ে নিলে শরীর আর চলবে না। পরদিন সকাল সকাল আবার বেরিয়ে পড়ল তিনজন। হাঁটতে হাঁটতে একটা চায়ের গুমটির সামনে এসে 3 ভার চায়ের অর্ডার দিয়ে চুপচাপ মন মরা হয়ে বসেছিল তিনজন। দোকানদার চায়ের ভার হাতে ধরিয়ে দিয়ে যেতে গরম গরম চায়ে চুমুক দিল ঋষি। অন্য সময় তারা একে অপরের সঙ্গে থাকলে কত আড্ডা হতো, কত হাসাহাসি হতো, কিন্তু আজ পরিস্থিতির কারণে তারা পাশাপাশি বসেও চুপচাপ রয়েছে। ঋষি চাটা শেষ করে ভাতটা ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি চা শেষ করে নে, একবার ফাঁড়ি দিয়ে ঘুরে আসি, দেখি তদন্ত কদ্দূর এগোলো। ঋষি চায়ের টাকা মেটাতে মেটাতে বাকি দুজনের চা খাওয়া শেষ হয়ে গেল। সুমন আর অভিক চায়ের ভার দুটো নোংরার বালতিতে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। ওরা হাঁটা দিল ফাঁড়ির উদ্দেশ্যে, কিন্তু ফাঁড়ি গিয়ে তিনজনকে হতাশ হতে হলো। বড়বাবু সকালেই শহরের দিকে গেছেন, ফিরতে রাত হবে। তবে মেজবাবু জানালেন তদন্ত চললেও আপাতত কোনো পজিটিভ রিপোর্ট নেই। অগত্যা তিনজনে আবার হোটেলে ফিরে যাওয়ায় মনস্থির করল। ফেরার সময় পথের ধারে এক জায়গায় জটলা দেখে ওরা সেখানে এগিয়ে যেতেই শুনতে পেল কয়েকজন উত্তেজিত গলায় কিছু একটা বলছে। কান খাড়া করতেই ঋষি শুনতে পেল একজন বলছে, প্রতিদিন 2-3 জনের বাড়ি ছাগল মরছে,
এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ওদের কপালে চরম দুঃখ আছে। ঋষি এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। ব্যক্তিটি কিছু না বলে শুধু একদিকে ইশারা করল। ঋষি ইশারা লক্ষ্য করে তাকাতেই তার গা গুলি উঠল। পথের ধারেই একজনের বাড়ির সামনে পড়ে আছে একটি গরু আর ছাগলের রক্তাক্ত দেহ। প্রাণীগুলোর গলার কাছটায় কেউ যেন খুবলে খেয়েছে। চাপ চাপ রক্তে ভিজে যাচ্ছে মাটি। ঋষির পাশাপাশি বাকি দুজনেরও ততক্ষণে চোখে পড়েছে দৃশ্যটা। ওরা একে অপরের দিকে তাকিয়ে ফিরেই আসছিল। এমন সময় ঋষির হাতটা একদম চেপে ধরতে ঋষি চমকে পিছনে তাকাতেই দেখতে পেল সুরেন দাঁড়িয়ে। বাবু আপনাদের ডেকে পাঠিয়েছেন আয়না দিঘির কাছে। কেন? আগে বাবু কিছু দেখাতে চান আপনাদের, তাই আর কি আমাকে দিয়ে ডাকতে পাঠিয়েছে। আপনাদের হোটেলে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানেই পেয়ে গেলাম। বেশ, চলুন আমরা যাচ্ছি। ঋষি কথাটা বলে বাকিদের ইশারা করল। ওরা সুরেনের পিছু নিল। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই মন্দিরটার কাছে ওরা চলে এলো। বৃষ্টির রাতে ভালো করে ঠাউর করতে না পারলেও এখন বুঝতে পারল মন্দিরটা বহু পুরনো। আয়তনে ছোট মন্দিরটার চারপাশে ছড়িয়ে রয়েছে এক অদ্ভুত নিস্তব্ধতা। মন্দিরের গায়ে বিভিন্ন নকশা খুব যত্ন সহকারে আঁকা রয়েছে। ভিতর থেকে সুগন্ধি ধূপের গন্ধ ভেসে আসছে। হয়তো একটু আগেই পুজো হয়েছে। সুরেন ওদের নিয়ে মন্দির থেকে কয়েক পা দূরে পাশে একটা দিঘির সামনে এসে দাঁড়ালো। ওরা পরেশকে দেখতে পেল। তিনি দুশ্চিন্তা ভরে দিঘির জলে কিছু দেখছিলেন। ওদের পায়ের আওয়াজে মুখ তুলে তাকাতেই ঋষি তাকে জিজ্ঞেস করল, আপনি হঠাৎ ডাকলেন যে? দিঘির জলটা লক্ষ্য করেছেন? ঋষি দিঘির জলের দিকে তাকাতেই বেশ অবাক হলো। তাদের বাড়ির পাশে একটা বড় পুকুর আছে বটে, সেটা সংস্কারের অভাবে যদিও বহুদিন পানায় ভর্তি, তবে এমন রঙের জল আগে কখনো দেখেনি। দিঘিটা আলকাত্রার মতো কুচকুচে কালো, আর সেই কালো জলের দিকে তাকিয়ে ঋষি জিজ্ঞেস করল, এই দিঘির জল কি কালকের চেয়ে আরো বেশি কালো হয়েছে আজ? হ্যাঁ, আয়না দিঘির টলটলে জল এমন কালো কিভাবে হলো আমি জানি না। আমরা কোনোদিন এই দিঘির জল ব্যবহার করি না। সেই বাপ ঠাকুরদার আমল থেকেই শুনে আসছি এই দিঘি নাকি মানুষ টানে। তাই গ্রামের কেউই এই দিঘির কাছে খুব একটা ঘেঁষে না, শুধু মন্দিরের পুজো দিয়ে বা ঠাকুর দর্শন করে চলে যায়। আমার মন বলছে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, তারই এটা ইঙ্গিত। কি ঘটতে চলেছে? হয়তো আমার মেয়ে বা আপনাদের বন্ধুর মৃত্যু এবং এই গ্রামের ধ্বংস। আপনার মেয়ে বা আমাদের বন্ধু কারুর কিচ্ছু হবে না। এই শুভ অশুভের লড়াইয়ে আমরাই জিতব, জিততে আমাদের হবেই। পরেশ অশ্রুসিক্ত নয়নে ওদের দিকে তাকিয়ে বোধহয় আশার আলো খোঁজার চেষ্টা করলেন। ঋষি পরেশের হাতটা একবার চেপে ধরে বাকি দুজনকে বলল, চল, আমাদের এবার হোটেলে ফিরতে হবে। ঠান্ডা মাথায় একসঙ্গে না বসলে কোনো পরিকল্পনা করা যাবে না। অভিক আর সুমন একবার পরেশের দিকে তাকিয়ে ঋষির সঙ্গে হোটেলের পথ ধরল। হোটেলে ফিরে আগে স্নান সেরে নিল সকলে। তারপর তিনজনে বিছানায় ভালো করে বসল। ঋষি শুরু করল, দেখ, এই গ্রামের ওই বৃদ্ধের কথা মতো আজ রাতেই ওই অপশক্তি জয়ন্তের দেহে আশ্রয় নেবে, তাই হাতে সময় খুবই কম। আমাদের তাড়াতাড়ি একটা প্ল্যান করতে হবে, কিভাবে জয়ন্তের সন্ধান পাওয়া যায়। আচ্ছা, আমরা যদি কোনো ফাঁদ পাতি? যেমন? এই ধর, যদি কোনো একটা বাচ্চাকে আমরা সামনে রেখে ওদেরকে এখানে আসতে বাধ্য করি, তারপর যখনই ও এখানে আসবে তৎক্ষণাৎ আমরা ওর পিছু নিয়ে ওর ডেরা অবধি কিন্তু আমরা হয়তো পৌঁছে গেলেও যেতে পারি। না না, এটা চলবে না। প্রথমত, কোনো শিশুকে টোপ হিসেবে রাখতে আমি নারাজ। এছাড়াও কেউ কারোর সন্তানকে কাজ ছাড়া করবে না। আর তুই কিভাবে গ্যারেন্টি দিবি যে ওই বাচ্চাটার কাছেই আসবে ওই অপশক্তি? সেটাও তো ঠিক কথা। এই গ্রামে তো শিশুর সংখ্যা নেহাত কম নয়। আচ্ছা, আমরা যদি ওই মন্দিরে গিয়ে একবার খোঁজ করি? আরে মন্দিরে গিয়ে? কথাটা বলতে গিয়েও থেমে গেল ঋষি। তাই তো, এতক্ষণ কথাটা কেন মাথায় আসেনি তার?
এই সব কিছু শুরু তো হয়েছিল ওই মন্দির থেকেই। খুব ভালো কথা বলেছিস শফিক। আমাদের কেন যে এই কথাটা এতক্ষণ মাথায় আসেনি কে জানে। আমাদের একবার ওই মন্দিরে যেতে হবে। তাহলে চল এক্ষুনি, সময় নষ্ট করে লাভ কি? না না, এখনই নয়। এখন দিনের আলোয় গ্রামের লোক মন্দিরে আমাদের ঢুকতে দেখলে সন্দেহ করতে পারে। তার চেয়ে বরং আমরা সন্ধে নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ব। হতে পারে ওই মন্দিরেই লুকিয়ে আছে জয়ন্তর অন্তর্ধান রহস্যের চাবিকাঠি। কথাটা বলতে বলতে এক চিলতে আশার আলোয় তার চোখ দুটো চকচক করে উঠল ঋষির। সন্ধে নামার সঙ্গে সঙ্গে তিনজনে পিঠে ব্যাগ নিয়ে ঝুলিয়ে পড়ল। যতটা সম্ভব লুকিয়ে যেতে হবে তাদের। কোনো মতেই কাউকে জানতে দেওয়া চলবে না যে ওরা ওই মন্দিরের দিকে যাচ্ছে। এমনকি পরেশকেও ওরা কিছুই জানায়নি। তিনজনে মন্দিরের কাছাকাছি আসতেই তাপমাত্রা যেন ঝপ করেই অনেকটা নেমে গেল। ঋষি বাকিদের দিকে তাকিয়ে বুঝতে পারল তার মতো একই অনুভূতি বাকিদেরও হয়েছে। ওরা সতর্ক পায়ে এগিয়ে চলল। মন্দিরের চৌহদ্দির মধ্যে ঢুকতেই কোথা থেকে যেন কতগুলো কাক এসে ওদের মাথার ওপর উঠতে উঠতে কা কা করে তারস্বরে চেঁচাতে লাগলো। এই অভি, এই ভর সন্ধ্যায় কখনো কাক ডাকে আগে তো শুনিনি। কি জানি, কোনোটাই তো শুভ লক্ষণ ঠেকছে না। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো ফেলতে ফেলতে ওরা মন্দিরের কাছাকাছি যেতেই ঋষি একটা দিকে আঙুল তুলে ইশারা করল। মন্দিরের থেকে হাত পাঁচেক দূরে জঙ্গলের পাতালতায় ফাঁক দিয়ে সরু আলোর রেখা দেখা যাচ্ছে। ওটা আবার কিসের আলো? ওদিকেই তো আয়না দিঘি আছে না, চল তো এগিয়ে দেখি। ঋষি আলোর দিকে এগিয়ে যেতে যেতে পড়ল। সুমন আর অভি পিছু নিল তার। জঙ্গলের পাতা লতা সরিয়ে উকি মারতেই ঋষি দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। আয়না দিঘির কালো জলের ঠিক মাঝখানে একটা আলোর রেখা বৃত্তাকার হয়ে স্থির হয়ে রয়েছে। সেই আলোয় ছড়িয়ে পড়েছে চারপাশে। তিনজন সেদিকে এগিয়ে গেল। দিঘির কাছে যেতেই তিনজন কার্যত হতভম্ব হয়ে গেল। তার নিজেদের চোখকে তারা বিশ্বাস করতে পারছে না। সেই বড় বৃত্তাকার অংশের ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে জঙ্গলের ঘেরা একটি অংশ। সেই জঙ্গলের মধ্যে একটি অপেক্ষাকৃত পরিষ্কার জায়গায় জয়ন্ত আর ওই অচেনা মেয়েটি পাশাপাশি বসে আছে মাটিতে। তাদের দুই চোখ বন্ধ। দুজনের সামনে ধিক ধিক করে জ্বলছে আগুন, কিন্তু আগুনের রংটা কেমন যেন কালচে, যেন ঝাঁকে ঝাঁকে অশুভ শক্তির দল এক্ষুনি বেরিয়ে আসবে ওই আগুনের ভেতর থেকে। খুব সম্ভবত এই মেয়েটি পরেশবাবুর মেয়ে। ব্যাপারটা কি বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যদি খুব একটা ভুল না হই তাহলে এই দিঘি অন্য আরেকটি জগতের মাধ্যম। সেই জগৎ তোর আমার চেনা জগতের থেকে আলাদা। হয়তো সেই জগতে অপশক্তিদের বাস। কি বলছিস তুই? ঠিকই বলছে অভি। আমরা সকলেই ত্রিমাত্রিক জগতে বাস করি, কিন্তু অনেকেই মনে করে এই জগতের বাইরেও একটা বা অনেকগুলো অজানা জগৎ আছে। সেই জগতে আমাদের চোখের সামনে থাকলেও তা অদৃশ্য। কিন্তু অনেক সময় কোনো মাধ্যমের সাথে অন্য মাধ্যমের একটি জগৎ থেকে আরেকটা জগতের মধ্যে যোগাযোগ ঘটে যায়। তখন আমরা সেই জগৎ বা ওই জগতের বাসিন্দারা আমাদের জগতে প্রবেশ করতে পারে। হয়তো সেদিন ওই মূর্তিটা ভাঙার পর ওই অশুভ শক্তির যেমন আবার মুক্তি ঘটেছে, তেমনি ওরা এই দিঘিটাকে ব্যবহার করেছে ওদের জগতের মাধ্যম হিসাবে। ওদের আটকাতে না পারলে শুধু এই গ্রামের নয়, সমগ্র মানব জাতির বিপদ ঘটতে পারে। কারণ ওদের জগতে হয়তো ওরা একা নয়। তোর কথা যদি সত্যি হয় তাহলে আমাদের হাতে আর মাত্র কিছুক্ষণ আছে। এক্ষুনি আমাদের অন্য জগতের পথ বন্ধ করতে হবে। কিন্তু কিভাবে? কিভাবে জানি না, কিন্তু এই মুহূর্তে আমাদের ওই জগতে গিয়ে আগে জয়ন্ত আর পরেশবাবুর মেয়েকে উদ্ধার করতে হবে, তারপর বাকিটা ভাববো। ঋষি কথাগুলো বলে তাড়াতাড়ি এগিয়ে গেল দিঘির কালো জলের দিকে। ইতিমধ্যে বৃত্তটার আয়তন আরো বৃদ্ধি পেয়েছে। প্রায় সেটা সম্পূর্ণ দিঘির আয়তন নিয়ে ফেলেছে। তিনজন পরস্পরের দিকে একবার তাকালো, তারপর সোজা ঝাঁপ দিল দিঘির জলকে লক্ষ্য করে। প্রায় মুহূর্তের মধ্যে ওরা ধপ করে একটা শক্ত জায়গায় এসে পড়ল। ইতি অতি তাকাতেই ওরা বুঝতে পারল জলে ঝাঁপ দিলেও ওরা পরিবর্তে ওরা এসে পড়েছে অন্য এক জগতে। পায়ের তলায় শক্ত মাটি অনুভব করছে তারা। ওরা তড়িঘড়ি উঠে দাঁড়ালো। আমি আগে আগে যাচ্ছি, তোর আমার পেছনেই থাক।
ওদের তাড়াতাড়ি এখান থেকে নিয়ে বেরিয়ে যাব আমরা। ঋষি এবার খুব সাবধানে পা ফেলে একটু আগে এগিয়ে যেতেই হঠাৎ খুব কাছ থেকে ডানা ঝাপটানোর শব্দটা ভেসে এলো। আর প্রায় সঙ্গে সঙ্গে পিছন থেকে সুমন তীব্র আর্তনাদ করে উঠল। চমকে পিছনে ফিরতেই ঋষি দেখতে পেল এক দীর্ঘকায় অন্ধকার পিণ্ড আকাশে ভাসছে। তার সারা দেহের বিভিন্ন জায়গায় মাংস গলে গলে খসে পড়ছে। কোথাও আবার ঝুলছে মাংসপিণ্ড, মাথায় শুলের মতো দুটো শিং খাড়া হয়ে রয়েছে। চোখের জায়গায় দুটো আগুনের পিণ্ড দাও দাও করে জ্বলছে। হাঁ করে মুখের ভিতরে কালো কালো ধারালো দাঁতের সারি সুস্পষ্ট দৃশ্যমান। তার মধ্য থেকেই দুটো সুতীক্ষ্ণ স্বতন্ত্র অস্বাভাবিকভাবে উঁচু হয়ে আছে। বাদরের মতো দুটো বড় কালো ডানা সেই উড়ন্ত বিভীষিকার পিঠ থেকে বেরিয়ে এসেছে। ফরফর শব্দ করে আসছে সেগুলো থেকে। সুমনের গলাটা চেপে ধরেছে সেই শয়তান এক হাত দিয়ে। সুমন হাত পা ছুটছে ক্রমাগত। এদিকে অভিকের পেছনে কখন আরো এক উড়ন্ত দানবাকৃত দেহ উপস্থিত হয়েছে টেরি পায়নি কেউ। এবার অভিকের উপর ঝাঁপিয়ে পড়ল সেই দীর্ঘ কুৎসিত কৃষ্ণকায় দেহ। দেহগত সাজুজ্য এক থাকলেও এই বিভীষিকার মাথায় আছে এক গোছা চুল। সেই চুলগুলো সাপের মতো কিলবিল করে হাওয়ায় ভাসছে। তীব্র হাড়হীন গর্জন বাতাসে ভেসে আসছে দুজনের মুখ থেকে। ঋষি বুঝল এইভাবে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, এবার যা করার তাকেই করতে হবে। সে এক ছুটে জয়ন্তর কাছে চলে গেল। তাকে বার কয়েক ধাক্কা মারতেই জয়ন্ত চোখ খুলল। ভয়ে ছিটকে পেছনে সরে এলো ঋষি। জয়ন্তর চোখের মণি আর সাদা অংশের মধ্যে কোনো পার্থক্য নেই। অস্বাভাবিক কালো কুচকুচে বর্ণ ধারণ করেছে জয়ন্ত দুটো চোখ। চিবোতে চিবোতে সে বলল, আর মাত্র কিছুক্ষণ, দলা দলা মাংস আর হাড়ের স্তূপে ভরে যাবে এই গ্রাম। নদী দিয়ে জলের পরিবর্তে বইবে রক্তের তাজা স্রোত। তার আগে তোদের তিনজনকে শেষ করব। জয়ন্ত এবার নাক টেনে বাতাস থেকে কি যেন শোকার চেষ্টা করলো। তারপর ঠোঁটটা জিভ দিয়ে একবার চেটে নিয়ে বলল, টাটকা রক্তের গন্ধ পাচ্ছি। ঋষির মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হচ্ছে তার। হঠাৎ মন্দিরের কথাটা মাথায় এলো তার। সব পথ যখন বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরই একমাত্র রক্ষা করতে পারে। তার চরণে ঠাঁই নিলে তিনি কাউকে ফেরেন না। এক লাফে তৎক্ষণাৎ সে পাড়ে উঠে পড়ল। পিছনে ফিরে একবার তাকালো। সেই দুই বিভীষিকা সুমন আর অভিককে একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে এগিয়ে আসছে তার দিকে। ঋষি হাঁপাতে হাঁপাতে ইতিউতি দেখতেই অদূরে অন্ধকারে দাঁড়িয়ে থাকা জীর্ণ মন্দিরটা চোখে পড়ল তার। ঋষি মন আর শরীরের সমস্ত শক্তি একত্রিত করে দৌড় লাগালো মন্দিরের দিকে। ইতিমধ্যে তার পিছনে ধাওয়া করে আসা দুই দানব প্রায় ধরে ফেলেছে তাকে। ঋষি মন্দিরে ঢুকে ব্যস্তভাবে এদিক ওদিক তাকাতেই কালারায়ের মূর্তিটা চোখে পড়ল তার। বেদির উপর সেটা বসানো রয়েছে, সামনে নতুন ঘট পাতা। ঋষি আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ল তার পায়ের কাছে। ক্রমাগত পাথরের মূর্তিটাতে মাথা ঠুকতে লাগলো। তার মাথা ফেটে বেরিয়ে এলো রক্ত। পেছনে ফরফর শব্দ শোনা গেল। এবার ঘাড় ঘোরালো ঋষি। ভয়ঙ্কর দর্শন দুই দানব এসে দাঁড়িয়েছে ঠিক মন্দিরের বাইরে। মন্দিরের ভেতরে তারা ঢুকতে যেতেই আচমকা বিদ্যুৎ পৃষ্ঠের মতো ধাক্কা খেয়ে মন্দিরের বাইরে আছড়ে পড়ল মাটিতে। ঋষি কিছু বোঝার আগেই আরেকটা আওয়াজ তার কানে এলো, অনেকটা ঘোড়ার পায়ের আওয়াজের মতো। কিন্তু এখানে ঘোড়া কোথা থেকে আসবে? ঋষি মন্দির থেকে মুখ বের করতেই এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। অন্ধকারে একটি ঘোড়ার অবয়ব দৌড়াতে দৌড়াতে এগিয়ে আসছে তাদের দিকে। অন্ধকারে আরোহীকে বোঝা যাচ্ছে না, তবে অবয়ব দেখে কোনো দীর্ঘদেহী পুরুষই মনে হলো ঋষির। কিন্তু আরও চমক বাকি ছিল। অদূরে ছিটকে পড়ে থাকা দুই মৃত্যুদূত এবার তীব্র গর্জন করে সেই ঘোর শহরের দিকে এগিয়ে যেতেই সে দীর্ঘদেহী পুরুষ এবার কোমর থেকে এক টানে তরবারি বের করে সজোরে চালিয়ে দিল সেই দুই বিভীষিকার মাথা লক্ষ্য করে। খচাত করে একটা শব্দ হলো। দুই বিভীষিকার রক্ত জল করা আর্তনাদে যেন থরথর করে কেঁপে উঠল মাটি। প্রচন্ড শব্দে একটা বিস্ফোরণ হলো যেন। হাজার হাজার আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল চারিদিকে। আস্তে আস্তে দুটো কালো ধোয়া পাক খেতে খেতে মিলিয়ে গেল আকাশের দিকে। ঋষি নিজেকে আর সামলে রাখতে পারল না। দু চোখ অন্ধকার নেমে এলো তার। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে ঋষি অনুভব করল কেউ একজন পরম মমতায় তার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। আরামে চোখ বুজে এলো তার। চোখে জলের ঝাপটা পড়তে ধর্মর করে উঠে বসল ঋষি।
চোখ কচলে দেখতে পেল অনেকগুলো কৌতূহলী মুখ তার দিকে চেয়ে রয়েছে। তাদের মধ্যে অভিক, সুমন আর জয়ন্তকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাদের জড়িয়ে ধরল ঋষি। চার বন্ধু একে অপরকে শক্ত করে চাপটে ধরল, যেন এক যুগ পরে আবার তাদের দেখা হয়েছে। কিন্তু তোরা এখানে এলি কি করে? আমাদের গ্রামের একজন এই মন্দিরের পাশের পথ দিয়ে বাড়ি ফিরছিল। তার কানে এক ভয়ঙ্কর গর্জন ভেসে আসতেই তৎক্ষণাৎ সে বাকিদের খবর দেয়। আমিও খবর পেয়ে এখানে ছুটে এসে দেখি দিঘির পাড়ে আপনারা তিন বন্ধু আর আমার মেয়ে পড়ে রয়েছে। কাছে যেতেই বুঝলাম অজ্ঞান হয়ে রয়েছে চারজনে, আর আপনাকে পেলাম মন্দিরের সামনে। ঋষি বন্ধুদের দিকে তাকাতে তারা তিনজনেই ঠোঁট উল্টে জানালো এসবের কিছুই তারা জানে না। পরেশ এবার ঋষিকে জিজ্ঞেস করলেন, কিন্তু আপনি বলুন কি হয়েছিল এখানে? ঋষি পরেশকে সব বিস্তরে সবটা খুলে বলল। ঋষির কথা শুনতে শুনতে পরেশের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে কপালে হাত ঠেকিয়ে বলল, আপনি চরম ভাগ্যবান, স্বয়ং বাবার দর্শন পেয়েছেন আপনি। মানে? পরেশ ঋষির হাতে একটা গামছার তৈরি পাকড়ি তুলে দিয়ে বলল, আপনার পাশে এটা পড়েছিল, বাকিটা আপনি বুঝে নিন। পাগড়িটা হাতে নিয়ে দেখতেই ঋষি সমস্ত শরীর একটা শিহরণ খেলে গেল। এতক্ষণে সে বুঝতে পেরেছে সবটা। আপনি সৎ মনে বন্ধুত্বের জোরকে সঙ্গী করে বাবার কাছে প্রার্থনা করেছিলেন, তাই উনি আর ফেরাতে পারেননি। পাগড়িটা মাথায় ঠেকালো ঋষি। সে সব বুঝতে পেরেছে। একটা মৃদু হাসি খেলে গেল তার মুখে। ঋষি এগিয়ে গিয়ে মন্দিরে কালারায়ের সামনে পাগড়িটা রেখে দিয়ে এসে বন্ধুদের উদ্দেশ্যে বলল, চল এবার ফেরা যাক, অনেক হলো, আবার জমি আড্ডা দেবো এবার। চারজন একে অপরের কাঁধে হাত রেখে একটু একটু করে এগিয়ে চলল তাদের গন্তব্যের দিকে। শুনছিলেন চন্দ্ররূপ ব্যানার্জির কলমে আজকের একটি হারহীন করা ভয়ের গল্প, আয়না দিঘির কালো জলে। গল্প পাঠে ছিলাম আমি দিব্যেন্দু। অন্যান্য চরিত্র ছিল আমাদের টিম বঙ্গকথা। গল্পের শব্দ সংযোজন ও আবহে ফিনিক্স, পোস্টার ডিজাইনে ক্রিয়েটোমেনিয়া। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন আমাদের বঙ্গকথা।